মোর দেন এনাফ। সুতরাং তাদের ক্ষেত্রে আমার বলা উচিত যে যারা ম্যাস্টারবেশনটা সপ্তাহে একবার করছেন কি সব মাসে একবার করছেন, দ্যাট ইজ নর্মাল হ্যাবিট, সুতরাং সেটা কোনো খারাপ কিছু নয়। এবং যারা ম্যাস্টারবেশন করছেনও না সেটাও ইটস ওকে, ফাইন, যারা নো ফ্যাপ টেকনোলজিতে আছেন, এবং তাদের ক্ষেত্রেও বলবো যে ইভেন দেন ইটস ওকে, বাট গেট রেডি টু হ্যাভ সাম নাইট ফলস। নাইট ফলসে কিছু খারাপ ভাববেন না। বা যাদের ধাতে প্রবলেম হচ্ছে, বলেন যে না আমার ইউরিন করতে গিয়ে ধাত বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ অলসো নর্মাল ইন দোজ কেসেস। সুতরাং masturbation is not a bad habit if done properly in a controlled manner. মানে আমি এক্সেসিভ কিছু করছি না, আমি দিনে 5 বার 6 বার এমন অর্থে করছি না যে আমার স্ট্রেস রিলিফ হিসেবে আমি ইউজ করছি, ইটস নট লাইক দ্যাট। তাহলে ঠিক আছে, নইলে কিন্তু masturbation is bad because anything excessive becomes a bad habit. Second হচ্ছে গিয়ে is porn watching bad? Obviously porn watching, porn masturbation is always a bad habit, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ইভেন আমি বলবো যারা যারা পর্ন ম্যাস্টারবেশনের একটু অ্যাডিক্টেড এবং আমাদের পডকাস্টটা আজকে আপনারা শুনছেন, গো টু ইউটিউব, ইউটিউবে দেখবেন একটা ইংলিশ মুভি আছে স্কারলেট জোহানসনের ডন জন বলে, তার দেখবেন হিন্দি সাবটাইটেল করে ফ্রি একটা ভার্সনই আছে ইউটিউবে। এবং সেখানে যদি দেখেন, সেখানে দেখবেন যে হিরো, যে আসল যে প্রোটাগনিস্ট, হি ইজ ডেটিং a beautiful girlfriend. In fact, our life is so good. Kintu because he is addicted to porn, even if he is having sex, he is not enjoying the sex. He also, she is going on a date, having sex with a beautiful girlfriend. He also feels that বন্ধুরা বলছে ইউ আর আ রক স্টার, বাবা মা বলছে বা তুই ভালো বউ নিয়ে এসেছিস বাড়িতে, ভালো বউ হতে চলেছে, বিকজ হি ইজ হ্যাভিং আ, মানে এটা একটা বলতে পারেন যে তার হ্যাবিটই চলে এসছে, পর্ন না দেখলে ইজ বিকামিং আউট অফ কন্ট্রোল। সুতরাং এই জিনিসটা তাদেরকে বলা উচিত যে পর্ন ইজ আ ভেরি ব্যাড থিং, কিছু করার নেই, আমাদের সোসাইটির মধ্যে ইটস বিকাম আ পার্ট। বিকজ যখন যদি দেখবেন কিউরা, ওই যে অনেক অনেক যেগুলো আপনি অনলাইন রিসোর্সে যদি টাইপ করেন বা গুগলে সার্চ করেন, দেখবেন দ্য মোস্ট কমন ওয়েবসাইটস which are actually being visited on a regular basis on a general population is basically the porn website. সুতরাং কিছু করার নেই, এখান থেকে আপনাকে নিজেকে কিভাবে মানে ভালোভাবে থাকতে হবে, দ্যাটস ওয়াই ইউ আর হ্যাভিং আ নর্মাল সেক্সুয়াল লাইফ, নট অনলি নাও বাট ইন দ্য ফিউচার, সেটা আপনাকে জানতে হবে। বিকজ পর্ন দেখলে কি হয়, আমাদের একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, এই যে বলে না আমার লম্বা লম্বা পেনিস চাই, ঠিক তেমনই আমার একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন হয় যে আমার গার্লফ্রেন্ডটা ওই অমুক পর্নস্টারের মতো না সুন্দরী হলে আই উইল নট বি টার্নড অন। সুতরাং সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার যে মহিলা পার্টনার, ওয়াইফ হোক গার্লফ্রেন্ডের সাথে হোক, সেক্স করছেন কিন্তু হি ইজ নট অ্যারাউজড। এই যে বললাম মেল সেক্সুয়াল সাইকেল, কোথায় আপনার প্রবলেম সেটা বুঝতে হবে, এবং সেটা যদি আপনার না বোঝার সমস্যা হয়, মানে বুঝতে যদি না পারেন, তাহলে টেক আ এক্সপার্ট হেল্প। আপনি ভাবছেন আমার প্রিম্যাচুর ইজাকুলেশন, কিন্তু মোশে আপনি পর্ন অ্যাডিকশনে এতই ব্যস্ত, আপনার অ্যারাউজালটাই হচ্ছে না যখন আপনি নর্মাল একজন ফিমেল পার্টনারের সাথে সেক্স করতে যাচ্ছেন। That is very important. এখানেই আসছে যে misconception about masturbation, whether it's a good or bad. Good to some extent, bad obviously when it becomes excessive. আর দ্বিতীয়ত, porn masturbation is always bad. দেখুন, এটা আমি আপনাকে বললাম, আপনি কালকেই বন্ধ করতে পারবেন না, এটা সমস্যা ব্যাপার আমি জানি, কিন্তু আপনার মনে যদি আসে যে এটা করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলেই আপনি you will get motivated to stop this bad habit. একদম একদম। স্যার, আরেকটা কোয়েশ্চেন আমার একটু জানার খুব আগ্রহ হচ্ছে যে এই যে আন্ডারওয়্যার আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরাই পরে, তো আইডিয়াল আন্ডারওয়্যার বলতে কিছু মেলদের কিছু আইডিয়াল আন্ডারওয়্যার বলে কিছু হয়? তেমন কিছু নেই, বেসিক্যালি এটা এসছে অনেকে ওই জিম কালচার থেকে, বলা হয় যে আপনি ল্যাঙ্গট করে করুন, খুব টাইট আন্ডারওয়্যার হলে পেনিস কার্ভেচার হয়ে যায়, খুব টাইট আন্ডারওয়্যার হলে পেনিসটা শ্রিঙ্ক করে যায়। এগুলো মিসকনসেপশন। সত্যি কথা বলতে কি, যে একটা যৌন রোগ আছে, মানে বেসিক্যালি মেল সেক্সুয়াল ডিসফাংশন আছে, যেটা ভ্যারিকোসিল, এবং সেটা কম বয়সী ছেলেদের মধ্যে খুব কমন, ভেরি কমন তাদের ক্ষেত্রে, এবং তারা জানেন না ভ্যারিকোসিল আছে। এবং সেই জন্য আমি সব পেশেন্টদের বলি, এবং আমার ইউটিউব চ্যানেলে বারবার বলি, যখন চান করতে যাচ্ছেন একবার আপনি দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে, লেফট টেস্টিস ইফ ইট ইজ মাচ মোর বিলো দ্য রাইট টেস্টিস, তাহলে ইউ ক্যান হ্যাভ চান্সেস অফ হ্যাভিং আ ভ্যারিকোসিল। বিশেষ করে যারা ভারী বাইক চালান তাদের ক্ষেত্রে খুব কমন যুক্তিযুক্ত ব্যাপার। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে
তাদের ক্ষেত্রে উই অলওয়েজ সে দ্যাট টাইট কম্প্রেশন আন্ডারওয়্যার পরতে হবে, বাইক সাপোর্ট পরতে হবে। এছাড়া নর্মাল আন্ডারওয়্যার, নর্মাল ফিটিং আন্ডারওয়্যার, অনলি দ্যাট ইট হ্যাজ বি কটন আন্ডারওয়্যার। এবং অনেকে সিনথেটিক পরেন, তাতে কি হয়, তাদের ঘাম বেশি হয়, সেখানে লোকাল পেরিনিয়াল হাইজিন নষ্ট হয়ে যায়, গন্ধ হয়, কাম উইথ মানে স্মেল আসছে ওখান থেকে, সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশনস হচ্ছে এক। দুই হচ্ছে গিয়ে অনেক সময় তারা নর্মাল আন্ডারওয়্যার যেগুলো পাল্টান না, কাচের না, একটাই আন্ডারওয়্যার 4-5 জন হোস্টেলে হ্যাবিটের মতো হয়ে যাচ্ছে, সেইগুলো অবভিয়াসলি ইজ আ ব্যাড আন্ডারওয়্যার হ্যাবিটস। এইগুলোই বলতে পারেন নর্মাল আন্ডারওয়্যার হ্যাবিটস। বাট অ্যাজ সাচ কোনো ওই আন্ডার বক্সারই পরতে হবে, ফ্রেঞ্চি পরতে হবে, ডলারই টাইট পরতে হবে, তেমন কিছু ব্যাপার না, ব্রিফসই পরতে হবে। ইট ডিপেন্ডস আপন ইউর কমফর্ট লেভেল। ওকে ওকে স্যার, এই হাইজিন থেকে একটা কোয়েশ্চেন মাথায় আসলো যে এই যে ক্লিন করা ব্যাপারটা, পেনিস গুলো কি করে, পেনিসটাকে কি করে ক্লিন করা উচিত? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জানেন, এই সাধারণ ব্যাপার কিন্তু আমাদের কম বয়সী ছেলেদের মধ্যে এত মানে লো অ্যাওয়ারনেস। এমন কম বয়সী কেন, আজকাল বড় 40-45 এর অ্যাওয়ারনেস নেই, তারা বুঝতেই পারছে না। এমন পেশেন্ট আমি দেখি, সত্যি কথা খুব খারাপ লাগে। 45 বছর বয়সে যুবক বা একজন পেশেন্ট এসছেন আমার কাছে, টাইট ফোরস্কিন নিয়ে অনেকদিন ধরেই আছেন, সেক্স ঠিকঠাক হয় না, টাইট ফোরস্কিন হয়ে আছে, সে জানেনই না। সে এসছে আমার পেনিস থেকে পুঁজ বেরোচ্ছে, কিন্তু একটা হার্ড নোডুলার মাস হয়ে আছে তার পেনিস হেডে, বিকজ ই সাফারিং ফ্রম কার্সিনোমা পেনিস। সুতরাং পেনাইল হাইজিন, মানে পেনাইল হাইজিন যে এত ইম্পর্টেন্ট, যাদের ফোরস্কিন আছে তাদের পক্ষেও, যাদের ফোরস্কিন নেই তাদের পক্ষেও। চান করবার সময় নর্মাল জল দিয়ে ধরুন। আমি এটা ব্যাপার নয় যে আপনাকে খুব সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, ডেটল দিয়ে, স্যাভলন দিয়ে ঘষতে হবে। ইনফ্যাক্ট যে কোনো জিনিস, ট্রাইক্লোসান বা যে কোনো আমাদের ডিটারজেন্ট সোপ যেগুলোতে থাকে, সোপ নর্মাল সোপ যেগুলো থাকে, সেগুলো ওই অ্যান্টিব্যাকটেরিয়াল এই সাবস্ট্যান্স গুলো থাকে। এবং লোকে মনে করে স্যাভলন ঘষলে নাকি খুব ইনফেকশন বেরিয়ে যায়, একদমই নয়। তাতে কি হয়, ভালো ব্যাকটেরিয়া গুলো বেরিয়ে যায়, খারাপ ব্যাকটেরিয়া গুলো থেকে যায়। ঠিকঠাক আপনি ধুচ্ছেন না, এবং যেটুকু ভালো ব্যাকটেরিয়া আপনার এক্সপোজ থাকে সেগুলো বেরিয়ে যায়। সুতরাং ফর দ্যাট সিম্পল ওয়াটার দিয়ে ওয়াশ করুন। এবং যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, আমি কোনো কোম্পানিকে আমি করছি না, বাট ফর দর্শকদের সুবিধার্থে বলবো, ডাভ সাবান ইজ বেসিক্যালি অ্যান অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। তো ওইটা দিয়ে খুব সফট স্কিনের জন্য খুব ভালো। এবং আমাদের পেনাইল হেড ইজ আ ভেরি সফট স্ট্রাকচার, খুব সেন্সিটিভ স্ট্রাকচার। বেশি ঘষাঘষি করলে ইট বিকামস আ হাইপার সেন্সিটিভ আর সেন্সেশনই চলে যায়। সুতরাং ওই পেনিসটা যাদের ফোরস্কিন আছে, তাদের ফোরস্কিনটা একটু সরিয়ে পুরো ইনার ফোরস্কিন অ্যান্ড গ্লান্সেটটা ভালো করে জল দিয়ে ধুতে হয়, এবং একটু সাবান দিয়ে ধুতে হয়। এখন আজকালকে দিনে অনেক ইন্টিমেট ওয়াশ আছে। ইন্টিমেট ওয়াশ আবার বলবো, কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ইন্টিমেট ওয়াশ ইউজ করবেন না, মেলসদের বলছি। এবং যাদের সার্কামসাইজড পেনিস আছে তাদের ক্ষেত্রেও বলছি, তাদের পক্ষে একটু চান্সেস অফ দিস ইনফেকশনস বলুন, এবং বলতে পারেন স্মেগমা, যেটা আমাদের নাইট ফলস হচ্ছে বা সেক্সের পরে বা ম্যাস্টারবেশনের পরে জমে থাকছে, সেগুলো এনক্রাস্টেশন হয়ে যে ইনফেকশনগুলো হয়, সেগুলো চান্স কম থাকে যাদের সার্কামসাইজ। তবুও কিন্তু there is always a lingering chance of an infection। and পেনিসের গায়ে লাল লাল ছোপ ডায়াবেটিক পেশেন্টদের খুব কমন। তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে আপনারা কিন্তু নর্মালি হ্যাবিটটা ইউজ করলে এভরিডে, যখন আপনি চান টান করছেন, মুখটা ভালো করে ধুচ্ছেন, হাত ফাত ধুচ্ছেন, বেল্টের নিচে ভালো করে একটু পরিষ্কার রাখুন, সেটাও খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের অঙ্গ, এবং এটা যখন প্রবলেম করে তখন কিন্তু আমাদের মাথা ফাতা খারাপ হয়ে যায়। তখন মুখ গেল, চোখ গেল, তো গেল, তো ওইখানে গেলে কিন্তু আরো সমস্যা দেখা যায়। সুতরাং টেক কেয়ার অফ ইউর ওন অর্গানস। একদম স্যার, এই যে আপনি যেটা একটা বলছিলেন স্পার্মের ব্যাপারটা, তো এই যে সাধারণ একটা যদি কেউ মানুষ জিজ্ঞেস করে যে স্পার্ম কোয়ালিটি বা ওই ফার্টিলিটির যে কোয়ালিটিটা কিভাবে এটা বেটার করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আজকালকার দিনে ইনফার্টিলিটি হ্যাজ বিকাম আ মেজর ইস্যু। সত্যি কথা বলতে গিয়ে এখন অনেক পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আসছেন। প্রথম এক হচ্ছে বিকজ দে আর হ্যাভিং জাস্ট ট্রাইং টু হ্যাভ বেবিজ এট আ ভেরি লেট এজ। আমাদের যখন মানে পূর্বপুরুষরা 21 বছর 20 বছরই বাচ্চা টাচ্চা হয়ে যেত, এমনকি মানে তাড়াতাড়ি হয়ে যেত। এখন লোকে ফিমেল পার্টনার, ওয়াইফও সে বলছেন আমাকে সেটেল হতে হবে, ছেলেও বলছে আমায় সেটেল হতে হবে। 36 বছর গেল, 37 বছর গেল, তখন গিয়ে দেখা যাচ্ছে তারা যখন বাচ্চার চেষ্টা করছে অবভিয়াসলি আসছে না। তখন ফ্যামিলি প্রেশারের চেষ্টা করছেন, তখন আর আসছে না। প্রবলেম হচ্ছে বিকজ একটা হচ্ছে কি এজ, এল্ডারলি এজ পপুলেশনে অবভিয়াসলি স্পার্ম প্যারামিটার্স উইল ডিক্রিজ বিকজ হরমোন লেভেল উইল অলসো ফল অ্যান্ড দ্য স্পার্ম অ্যাজ সাচ টেস্টিস থেকে স্পার্ম প্রোডাকশন করাটা কমে যাবে because hormonal levels and anything else.
সেকেন্ড হচ্ছে বিকজ অফ ডায়েট, স্ট্রেস। আজকে আমরা ল্যাপটপ নিয়ে সামনে এখানে ল্যাপে বসে নিয়ে করছি, রেডিয়েশন হ্যাজার্ড থাকছে। এছাড়াও আমরা মাইক্রোপ্লাস্টিক খুব ইউজ করছি, এগুলো নিয়ে আমরা সাধারণত কথা বলি না। এখনো আপনার সামনে আমি করছি, আমি একটা জলের বোতল, প্লাস্টিক বোতল নিয়েছি, আমি বলছি কিন্তু আমি সেই ভুলটা করছি। তাতে কি হচ্ছে যে প্লাস্টিক বোতলে জল খাচ্ছি এবং প্লাস্টিক টিফিন বক্সে আমরা খাবার নিয়ে যাচ্ছি আমাদের অফিসে এবং সেটা মাইক্রোওয়েভে গরম করছি, বিকজ দিস আর ইনক্রিজিং আওয়ার ফাইটোএস্ট্রোজেন্স। এবং ছেলেদের মধ্যেও যদি আমাদের ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায় তাহলে টেস্টোস্টেরন লেভেলটা কিন্তু সেই মাত্রায় কমতে থাকবে, তাতে আমাদের টেস্টিকুলার স্পার্ম প্রোডাকশনও কমবে। সুতরাং সবকিছু নিলে এটা একটা ব্যাপার নয় যে আজকে আমি একটা প্লাস্টিক বোতল নিয়ে জল খাচ্ছি বলেই আমার স্পার্ম প্রোডাকশন কম হবে। নো, ইটস আ মিলিয়ার্ড অফ ফ্যাক্টরস, ইনক্লুডিং এজ, ইনক্লুডিং স্ট্রেস, ইনক্লুডিং রেডিয়েশন হ্যাজার্ড, সবকিছুই নিয়েই কিন্তু আজকে আমাদের ছেলেদের স্পার্ম প্রোডাকশন কমছে। অ্যান্ড ডায়েটারি প্রবলেমস, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, অবভিয়াসলি আগের মতো আমরা সবজি খাচ্ছি না আমরা, সুতরাং সেই জন্যই এইগুলো প্রবলেম দেখা দিচ্ছে যে আমাদের ছেলেদের এখন স্পার্ম প্যারামিটার্স কমছে। এবং ইনফার্টিলিটি, কারণ আমরা প্রথমে মহিলাদেরই দোষ দিতাম যে ইনফার্টিলিটি হয়েছে মহিলারই প্রবলেম, কিন্তু তা তো না, ইটস আ 50-50% গেম। একটা কফি তৈরি করতে যাচ্ছেন, কফি যে পাউডারটাও যদি খারাপ হয়, দুধটাও যদি খারাপ হয়, দুটোর মধ্যে একটা খারাপ হলেও আপনার কফির টেস্টটা চলে যাবে, তাই না? সেম থিং ইজ হ্যাপেনিং। একজন পার্টনারের প্রবলেম হলেই তো দ্য কাপল ইজ হ্যাভিং এন ইনফার্টিলিটি। সুতরাং এইগুলো ইটস আ রিয়েলিস্টিক প্রবলেম, সেটাই আপনাদের কাছে আমি আনতে চাই যে ইটস হ্যাপেনিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এবং আপনারা কিভাবে থাকবেন, সজাগ থাকবেন, প্রথমে সচেতন হন, তারপরে সজাগ হয়ে যান, তারপরে তার ট্রিটমেন্ট তো আছেই। একদম একদম স্যার, অধিকাংশ ক্ষেত্রে এটা আমি মানে ইউটিউবে প্রচুর পডকাস্টে দেখেছি ভাইগ্রা ব্যাপারটা। তো সত্যি কি ভাইগ্রা খেলে কি সেক্সুয়াল পারফরমেন্সটা কি বিশাল হর্স পাওয়ার টাইপের হয়ে যায়? কারণ আমি পর্ন একদম দেখি না, আমি জাস্ট ইউটিউবে শুনছিলাম যে ভাইগ্রা খেলে ভীষণ ভালো একটা সেক্সুয়াল জায়গাতে আসা যায়। তো এটা কি সত্যি না মিথ্যে? দেখুন, ভায়াগ্রা ইজ আ সায়েন্টিফিক, এটা তো একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন মেডিসিন, ঠিক আছে? এটা করা হয়েছিল, দেখবেন আমরা সবাই জানি যেটা হার্ট হেলথের জন্য করা হয়েছিল। কার্ডিয়াক, ইট ওয়াজ বেসিক্যালি কার্ডিয়াক মেডিসিন। যাদের হার্ট ব্লকেজ হচ্ছে তাদের জন্য ভায়াগ্রা দেওয়া, সিলডেনাফিল দেওয়া হয়েছিল ফাইজার কোম্পানি। এবং তারা দেখলো যে যাদেরকে দেওয়া হচ্ছে সেই বয়স্ক লোকেদেরও কিন্তু পেনিসটা সচল হয়ে যাচ্ছে। হার্টটা যতটা সচল হচ্ছে বিকলাঙ্গ, কিন্তু বিকলাঙ্গ পেনিসটা বা সচল হয়ে যাচ্ছে। তখন দেখা গেল যে আমাদের যে পেনিসেও তো ধমনী থাকে, আর্টারিজ থাকে, এবং সেখানে এই যে আমি প্রথমেই বলেছিলাম যখন একটা পেনিসটা আমি বললাম পেনিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়ালো না, কিন্তু আমি যখন অ্যাক্টিভেটেড হলাম এরোটিক স্টিমুলাই দেখে হোক, সেন্সেশনে হোক, আমার পুরো হোল সিস্টেম অ্যাক্টিভেটেড হলো, তখনই কিন্তু নার্ভ স্টিমুলেশন এবং ব্লাড ফ্লোটা বাড়লো। এবং ব্লাড ফ্লো গেলে কি আপনার রক্ত চলাচল পেনিসের ছোট্ট অর্গানের মধ্যে এতটাই চলে এলো যে পেনিসটা বিকামস আ ভাস্কুলার অর্গান, সেই জন্য আস্তে আস্তে পেনিসটা ইরেক্ট হলো। এই প্রসেসটাকে আমি এটা খুব ইজিলি গোদা বাংলায় বোঝালাম, এই প্রসেসটাকে কিন্তু হেল্প অ্যান্ড ইমপ্রুভ করছি, ইমপ্রুভ বলেছি অ্যান্ড হেল্প বলেছি, কিন্তু ইট ইজ নট ডুইং দ্য প্রসেস। আপনার আমার এই প্রসেসটা আছে কিন্তু কম মাত্রায় হয়ে গেছে বিকজ অফ মাই এজ, বিকজ অফ ডিফারেন্ট প্রবলেমস। সেইটা আমি ওষুধটা খেয়ে ইট ইজ ইমপ্রুভিং মাই ইরেকশন ক্যাপাবিলিটি, দ্যাট ইজ ডুইং দ্য সিলডেনাফিল, টাডালাফিল, যেটা আমরা একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক ভাইগ্রা নামটা ইউজ করছি। কিন্তু আবার বলছি, যার ইরেকশনই হয় না তার ভাইগ্রা খেয়ে কোনো লাভ নেই। যার ইরেকশন ক্যাপাবিলিটি কম আছে তার ভাইগ্রা খেয়ে লাভ আছে। যার ইরেকশন ক্যাপাবিলিটি ঠিক আছে, সে বলছে না আমি গার্লফ্রেন্ডকে আরো খুশি দেবো, সে যদি এখন ভাইগ্রা 2, 4, 8টা খায় তখন হয়ে যায় প্রবলেম। এবং এতে দেখা গেছে ভাইগ্রা ক্যান কজ আ করোনারি স্টিল সিনড্রোম। করোনারি স্টিল সিনড্রোম হচ্ছে যে এই যে আমি বললাম গল্পটি, যে যারা ফাইজার কোম্পানি যখন আবিষ্কার করে তখন দেখে ওটা কিন্তু বেসিক্যালি হার্টের পাম্পিং অ্যাকশনের জন্য আমরা তৈরি করেছিলাম, হার্ট মানে ফাইজার কোম্পানি তৈরি করেছিল, কিন্তু দেখলো সেই বুড়ো মানুষের আসল ধমনীটাই চলে যাচ্ছে, পেনিসের ধমনীতে চলে যাচ্ছে, ইরেকশনটা হচ্ছে, হার্ট হেলথটা খুব একটা ভালো হচ্ছে না। এবং সেই এবার ভাবুন একজন কম বয়সী ছেলে, তার ইরেকশন ক্যাপাবিলিটি একদম নর্মাল, সে খালি নিজেকে রকস্টার করবার, নিজেকে হওয়ার জন্য সে অনেকগুলো সিলডেনাফিল ট্যাবলেট খেয়ে নিলেন। তাহলে তাতে কি হচ্ছে, সে একটা এক্সারশন অ্যাক্টিভিটির মধ্যেও আসছে, সেক্সেশন এক্সারশন অ্যাক্টিভিটি, তাতে ব্লাড ফ্লোটা চলে যাচ্ছে পুরোপুরি পেনিসে এবং হার্টের ক্ষমতাটায়, হার্টে সে ব্লাডটা আসছে না। সেম থিং ইজ এ করোনারি স্টিল সিনড্রোম, তাতে কিন্তু সে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, হার্টের প্রবলেম হচ্ছে। এবং অনেক বয়স্ক মানুষরা দেখা গেছে যারা অবভিয়াসলি যারা অ্যান্টি হাইপারটেনসিভ একটু হার্টের প্রবলেম আছে,
তারা যখন নর্মাল ডোজে সিলডেনাফিল খাচ্ছেন উইদাউট আ ডক্টরস প্রেসক্রিপশন, এখন সিলডেনাফিল আর ভায়াগ্রা ইজ ওভার দ্য কাউন্টার, সুতরাং তারা যখন উইদাউট আ ডক্টর প্রেসক্রিপশন না জেনে খাচ্ছে, জাস্ট বন্ধুরা খাচ্ছে, আমি ইন্টারনেটে দেখেছি সেই জন্য আমি খাচ্ছি, তাদেরই দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। So Viagra is obviously a scientifically proven medicine for erectile dysfunction, but that has to be taken under a registered medical practitioner's advice. এই যে কথাটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, আপনি মানে এতক্ষণ যে অনেকটা কথা হচ্ছিল সেক্স পারফরমেন্স নিয়ে, তো অনেকে আছে যে না ডাক্তারের কাছে যাব না, আমার কোনো ইস্যু নেই, তো এমন কি কোনো টেকনিক আছে যেটা প্রলং করতে পারে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি আর ওটা ডিলে করতে পারে ইজাকুলেশন, এমনি কোনো নর্মাল কোনো অ্যাক্টিভিটি বা কোনো এক্সারসাইজ? দেখুন, এইটা হচ্ছে গিয়ে আবার আমি দুটো ব্যাপার বলছি। ওয়ান ইজ আ সেক্স ইজ নট এ, বলতে পারেন ইজ অ্যান এক্সারসাইজ, ইটস বেসিক্যালি আ প্লেজার। মানুষই একমাত্র যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যাজ আ প্লেজার ফর্ম করে। এছাড়া আপনি যতই অ্যানিমালস, দে আর বেসিক্যালি মেটিং সিজনে মেটিং করে ফর আ প্রোজেনি প্রোডাকশন, নর্মাল ওই ডারউইন কনসেপ্ট। কিন্তু আমরা কিন্তু ফর আ প্লেজারও সেক্স করি না, খালি বাচ্চা বানানোর জন্য সেক্স করি না। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনি এই কথাটা মনে রাখেন অ্যান্ড নট বি, এবার ইউ এনজয় দ্য সেক্স অ্যান্ড ডু ইট অ্যাজ আ কাপল। এই যে বলা হয় না পর্ন, এবার একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম when we are discussing about porn, what is an ethical porn? এবার দেখবেন একটা কথা এসে গেছে, what is an ethical porn? পর্নও কি এথিক্যাল, মানে পর্নটাও কি যুক্তিযুক্ত? এক ক্ষেত্রে এথিক্যাল পর্ন যেটা ইউজ, সেটা হচ্ছে ফর সেক্সের আগে কাপলসরা অনেক সময় পর্ন একসাথে দেখে। দিস ইজ টু ফাইন্ড যে কোন সেক্স পজিশনে তাদের সুবিধা হবে। এটা নয় যে তাদের মধ্যে ছেলে ভাবলো ও মা ওই গার্লফ্রেন্ড, ও হিরোইন তো সুন্দর তুমি তো খারাপ, বা ওই মহিলা ভালো ও মা হিরোটা তো ভালো ও তুমি তো খারাপ, এই করতে নিজেদের মধ্যে সেটা বলছি। দে আর ম্যাচিওর এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে সেখান থেকে যে সেক্স পজিশনস গুলো যাচ্ছে। কারণ যতই হোক, ইফ ইউ সিট টুগেদার, আমিও ছোটবেলা থেকে পর্ন দেখে এসেছি, আমার গার্লফ্রেন্ডও ছোটবেলা থেকে পর্ন দেখে এসেছে, দ্যাটস কমন, খুবই কমন ব্যাপার। কিন্তু কে কার সাথে কম্প্যাটেবল, কোন সেক্স পজিশনের সাথে কে কম্প্যাটেবল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়্যার এথিক্যাল পর্ন কামস, যেখানে আপনারা দেখছেন দুজনে এতগুলো সেক্স পজিশন হয়, এতভাবে অ্যাক্টিভেশন করা যায়, একে অপরকে স্টিমুলেট করা যায়, এবং মহিলাদের স্টিমুলেশন এই অর্গানস, ছেলেদের স্টিমুলেশন এই অর্গানস, সেগুলো একসাথে বসে যদি কাপলসরা দেখে, দ্যাট বিকামস অ্যান এথিক্যাল পর্ন অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড ফর ইয়োর বেড পারফরমেন্স বোথ সাইড। সুতরাং ওটা আপনি একটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে এনজয় সেক্স অ্যাজ এনজয় দ্য সেক্স, ডোন্ট ডু সেক্স অ্যাজ এ রুটিন, যে করতেই হবে, একটা মেটিং সিজন, বর্ষাকালে মেটিং সিজন, বাচ্চা করতে হবে, সেটা করলে কোনোদিনও কোনো লাভ হবে না, আলটিমেট ইন দ্য লং টার্ম গেম। থার্ড হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট, যে anxiety, performance anxiety not only in the case of a male individuals, even performance anxiety comes in a female individuals. সুতরাং এই জিনিসটা যদি কম রাখতে পারেন, স্ট্রেস ফ্রি হিসেবে নর্মাল ডায়েটারি হ্যাবিটস তো আপনারা করছেনই, নর্মাল এক্সারসাইজ, নর্মাল লাইফস্টাইল, নর্মাল বডি ওয়েট, দুজনকেই ছেলে মেয়ে দুজনেই যদি বডি ওয়েট হয়, তাহলে কি হরমোন প্রোফাইলগুলো ঠিক থাকে, ছেলেদেরও যেমন হরমোন প্রোফাইল ঠিক থাকে, মহিলাদেরও হরমোন প্রোফাইল ঠিক থাকে। তাহলে কি হরমোন প্রোফাইল ঠিক হয়ে গেল, আমার বডি ওয়েট ঠিকঠাক আছে, মানে আমার নার্ভ, আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে। সেক্স ইজ বেসিক্যালি আ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এটা স্ট্রেসফুল সিচুয়েশন, মুখ টুক লাল হয়ে যায়, তার মানে কিছু সিম্প্যাথেটিক সার্জ হচ্ছে, আমার মধ্যে অ্যাড্রিনালিন হরমোন রাশ হচ্ছে, কিন্তু তার আগে যে পার্টটা, দ্যাটস আ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ যেখানে আমার বডিতে অক্সিটোসিন হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে, আমার ভালোবাসার হচ্ছে, আই এম ফিলিং ডিস্ট্রেসড, আমার অ্যাংজাইটি নেই, এই পার্টটা যদি আপনি মোটামুটি এগুলো যদি ইনকর্পোরেট করতে পারেন, then one can easily last well in bed, but obviously একটু এদিক ওদিক থাকবে, that can be sorted out by taking expert advice. স্যার একটা কোয়েশ্চেন, মানে সেটা আমি পোস্টটা দেওয়ার পর অনেক ছেলেরাই আমাকে করেছে, যে জিজ্ঞেস করতে স্যারকে, এই যে ফোর প্লে, ইন্ট্রা প্লে, পোস্ট প্লে, এইগুলো মানে ওদের হিসেবটা, কোয়েশ্চেনটা ওয়াজ দ্যাট হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস, মানে যে ছেলেটি জিজ্ঞেস করেছে সে এমবিবিএস এর ফার্স্ট ইয়ার, হি ইজ নট নোয়িং হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস। সো এই যে ফোর প্লে, ইন্টার প্লে বা পোস্ট প্লে, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো কি সেক্সের পজিশন নাকি এগুলো কোথাও দেখা যায়? দেখা যায় ব্যাপারটা না, বেসিক্যালি
এখন এসে যাচ্ছে এই কথাগুলো টার্মসগুলো আজকে আসছে বিকজ উই আর ডিলিং মোর কেসেস অফ ফিমেল অর্গ্যাজমিক প্রবলেমস। এই যে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার ইন ফিমেলস, এটা আমরা এই আমাদের দেখো ক্যাম্পবেলের জেনিটো ইউরিন সার্জারি যে টেক্সটবুকটা আমাদের কিন্তু ফিমেল অর্গাজম নিয়ে আমরা কোনোদিনও পড়িনি। যখন আমরা পাস করি তখন উই হ্যাড আ টার্ম কল্ড হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার। মহিলাদের ডিজায়ার নেই, এই যে ফ্রিজিড কথাটা প্রথমে দেখেছিল, মহিলারা ফ্রিজিড, মহিলাদের সেক্সুয়াল কোনো ডিজায়ার নেই, সেক্স করতে হবে, পুরুষ মানুষকে ও করছে, ঠিক আছে, বিকাম আ টোটালি আ রিসিভার অ্যান্ড বিকাম আ প্যাসিভ রিসিভার। But that concept has changed in the recent times. এখন বলা হচ্ছে যে মহিলাদের অর্গাজম বলে একটা জিনিস হয়, and that is not as quick as a male orgasm. পুরুষ মানুষের আমাদের ওই যে বললাম অ্যারাউজাল হলো, এক্সাইটমেন্ট হলো, ইরেকশন হলো, আমাদের আনন্দ হলো, অর্গাজম হলো, ইজাকুলেশন হয়ে গেল। ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল এটা গেম ক্লোজ অফ ইন 5 to 7 minutes, ঠিক আছে। কারো পক্ষে আগে হয়ে যায়, আবার 1 মিনিটের আগে যদি হয়ে যায় অবভিয়াসলি বিকামস আ প্রিম্যাচুর ইজাকুলেশন। সুতরাং 1 মিনিট থেকে 7 মিনিট যদি বলেন মেলস আর ডান উইথ দিস। কিন্তু মহিলাদের অত তাড়াতাড়ি হয় না, মোস্ট অফ দ্য মহিলাদের, তাদের কিন্তু ইট টেকস টাইম। এবং সেই জন্য হোয়াট ইজ আ ফোর প্লে হচ্ছে নর্মাল কাডলিং, যাতে আমাদের সাইকি যে বলে না প্যারাসিম্প্যাথিকটা অ্যাক্টিভিটিটা বাড়াচ্ছি বিফোর উই গো টু আ সিম্প্যাথিক রাশ। ফোর প্লে, ইন্ট্রা প্লে মানে কি, খালি ভ্যাজাইনাল সেক্স ইজ নট সেক্স। আমাকে একটা মেল পার্টনার হিসেবে আমার ফিমেল পার্টনারকে অ্যারাউজ করতে হবে বা অর্গাজম দিতে হবে, তাই জন্য চলে এলো ক্লাইটোরাল ম্যাসাজ, তাই জন্য চলে এলো ও স্পটস অ্যান্ড দ্য জি স্পটস, যেটা নিয়ে আমরা কোনোদিনও পড়াশোনা করি। ইটস নাও রিসেন্ট কন হোয়াট ইজ আ জি স্পট। জি স্পট আছে আমার মহিলাদের ভ্যাজাইনার অ্যান্টিরিয়র ওয়ালে একটু এগিয়ে। দিস আর ভেরি মানে এগুলো খুব রিলেটিভ কনসেপ্টস। সুতরাং আপনাকে ওই জায়গা অ্যাক্টিভেট করতে হবে, ক্লাইটোরাল ম্যাসাজ দিতে হবে, জি স্পট অ্যাক্টিভেশন করতে হবে। এইটা চলে আসছে ইন্টারপ্লের ব্যাপার। মানে সেক্স ইজ নট ভ্যাজাইনাল সেক্স, খালি ভ্যাজাইনাল সেক্স করেই মহিলাকে অর্গাজম দেওয়া যে যায় না, সেটার একটা কনসেপ্ট। পোস্ট ইন্টারপ্লে বা পোস্ট প্লে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইজাকুলেশন হয়ে গেল, ওই যে বললাম ছেলের ইজাকুলেশন হয়ে গেল বলেই ছেলের প্যান্ট জামা পরে চলে গেল, দ্যাট ইজ নট আ ইম্পর্টেন্ট থিং, দ্যাটস নট অলসো গুড থিং। মহিলা পার্টনাররা কিন্তু তখনও অর্গাজম অ্যাচিভ করেনি, বাট মেবি শি হ্যাজ কামিং টুয়ার্ডস নিয়ারিং হার অর্গাজম। সেই জন্যই সেই সময় পোস্ট প্লেটাও খুব ইম্পর্টেন্ট। একটু নর্মাল কাডলিং বা যাই হোক করাটা, যখন কিন্তু ছেলেটার কিন্তু ডিসচার্জ হয়ে গেছে, he has gone in the refractory period, he has become a bit tired, এবং নেক্সট যেটা বলা হয় নর্মাল লেম্যান স্ট্রোক দেওয়ার আগে, তখনও কিন্তু ওই সময়টাকে মহিলাকে যদি অ্যাক্টিভেট বা ওই অর্গাজমিক প্রেশারটা দেওয়া যায়, দ্যাট অলসো বিকামস আ টোটাল সেক্স অ্যাট দ্য মানে একটা ম্যাক্সিমাম লেভেল, বোথ কাপলরা গেটিং বোথ স্যাটিসফ্যাকশন, সেইখানেই আসে পোস্ট প্লে। সুতরাং আমরা খালি বলি ফোর প্লে করলে যাও, ভ্যাজাইনাল সেক্স করেই ছেড়ে দাও, বাট দ্যাট কনসেপ্ট হ্যাজ টোটালি চেঞ্জড ইন দ্য রিসেন্ট টাইমস। ওকে স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন, এই যে মানে আপনি অ্যাজ আ ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্ট আপনি কি ক্লায়েন্টদের কি সাজেস্ট করতে চাইছেন, মানে অ্যাটলিস্ট ফর কামিং আপ, মানে অনেক মানুষরা জানে না কোন ডাক্তার, এটা আপনি যে শুরুতে বললেন যে কোন ডাক্তারের কাছে যাব। এখন অনেক ডাক্তারবাবু, অনেক পেশেন্টরা স্কিনের ডাক্তার কাছে চলে যান। স্কিনের ডাক্তার অবভিয়াসলি এসটিডি হলে নিশ্চয়ই স্কিনের ডাক্তার কাছে যান। অবভিয়াসলি আপনার যদি এইচআইভি ইনফেকশন, অনেক পেশেন্টরা ধরুন এই আমার কাছে অনেক পেশেন্টরা আসে সত্যি কথা বলতে কি, মাসাজ পার্লারে গেছেন, সামহাউ হ্যাড আ ক্যাজুয়াল সেক্স, তারপরে হি ফিলস দ্যাট না আমার হয়তো এইচআইভি হতে পারে, সো হি হ্যাড test done and it shows that he is positive for HIV. খুব কমন, এবং that is HIV cannot be cured but can be controlled, এবং সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি একটা ভেনারোলজিস্ট বা স্কিন ডাক্তারের কাছে যান, স্কিন ডাক্তার হু ইজ আ ভেনারোলজিস্ট। তো খালি স্কিন ডাক্তারের কাছে যে আপনার খালি 5 স্পেশালিস্ট স্কিনের ডাক্তার, সে কি বুঝবে, তাই না? তো যারা ভেনারোলজিস্ট আর স্কিন ডক্টর, তাদের কাছে যান ইফ ইউ হ্যাভ আ এসটিডি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কার কাছে আপনাকে যেতে হবে, কি প্রবলেমের জন্য। এবার যদি আপনার একটা অবভিয়াসলি ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, অবভিয়াসলি এখন মানে আমাদের মতো আমরা যা ভিডিও করছি নাও, দেয়ার আর লট অফ ভিডিওস যেখানে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি সেই জন্যই এই ভিডিওগুলো করা, যাতে আপনার কনসেপ্টগুলো বিকামস টোটালি ক্লিন, যে না আমার এই প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করেছি এই নিয়ে, এবার আমাকে কোনো এক্সপার্টের কাছে দেখাতে যেতে হবে। কাম টু অ্যান অ্যান্ড্রোলজিস্টের কাছে যান, এবং অ্যান্ড্রোলজিস্ট আপনাকে প্রথমেই পেনিসের অর্গান, অবভিয়াসলি উই ডু সার্জারিজ অলসো লাইক পেনাইল ইমপ্লান্ট, কিন্তু প্রথমেই তো আপনাকে পেনাইল ইমপ্লান্ট বলবো না, আপনাকে ওষুধ দেবো।
কিছুটা কাউন্সিলিং এর দিকে নিয়ে যাব, সবকিছু নিয়ে আপনি যখন সঠিক ঠিক হবেন তখনই হচ্ছে না, তখন কিন্তু উই গো ফর আ পেনাইল ইমপ্লান্ট, অর যার হরমোনাল প্রবলেম উই গো ফর আ হরমোনাল, মানে যেটা আমরা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, ইটস নট টেস্টোস্টেরন সাপ্লিমেন্টেশন। এটাও খুব ইম্পর্টেন্ট। অনেক পেশেন্টরা ভাবেন টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট, আমার জিমের যে ট্রেনার সে আমার টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট দিচ্ছে, তা তো ভালোই আছে, আমি কেন ডাক্তারবাবুর কাছে যাবো? বাট দ্যাট ইজ টেস্টোস্টেরন সাপ্লিমেন্টেশন। দ্যাট ইজ টেস্টোস্টেরন আপনার ঠিকঠাক আছে, আপনাকে সাপ্লিমেন্ট দিচ্ছে, ক্যাপসুল দিয়ে দিচ্ছে, কোনো গ্যাপ হোক কি যাই হোক অমুক তমুক একটা ক্যাপসুল ফর্মে দিয়ে দিচ্ছে, বাট দ্যাট ইজ রং এন্ড দ্যাট ইজ ব্যাড। এটা আমি আপনার কাছে এই ভিডিও মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাই। বাট হোয়াট ইজ আ টিআরটি? টিআরটি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি। যার সেক্সের প্রবলেম হচ্ছে, নট অনলি সেক্সের প্রবলেম, জেনারেল হেলথ আপনার খারাপ। আমি আজকে পড়াশোনা করতে, আমার কাজ টাজ করতে আমার মন চাইছে না, সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে লেতিয়ে পতিয়ে থাকছি, আমি দেখছি আমার টেস্টোস্টেরন লেভেল খুব কম। দ্যাট মিনস আই নিড আ টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, যার ট্যাবলেটও আছে, জেলও আছে, ইনজেকশনও আছে, অ্যান্ড দ্যাট ইজ আ ফর্মুলেটেড, কিছু ডোজ আছে, কিছু দেওয়া হয়, বন্ধ করতে হয়, আবার দেওয়া হয়। গো ফর দ্যাট, দ্যাট অলসো আন্ডার অ্যান অ্যান্ড্রোলজিস্ট প্রোটোকল। কি বললাম বুঝতে পারলেন? সেক্সুয়াল ডিসফাংশন অ্যান্ড্রোলজিস্ট, আপনার টেস্টোস্টেরন রিলেটেড ইস্যুস গো টু অ্যান অ্যান্ড্রোলজিস্ট। বাট যখন আপনার মনে হচ্ছে আপনি ঠিক আছেন, আপনিও ঠিক আছেন, আপনার পার্টনারও ঠিক আছে, কিন্তু সামহাউ যখন দুজনে এসে দেখছেন আপনারা ঠিক নেই, কাপল থেরাপি দরকার, গো টু আ সাইকোলজিস্ট ও সাইকো অ্যানালিস্ট, যিনি আপনাকে পুরো দুজনকে নিয়ে আপনাকে চিকিৎসা করবেন। এবং যদি আপনার ইনফার্টিলিটি যদি থাকতেই থাকে, বাড়তেই থাকে, হচ্ছে না, আর্লি ফেজ গো টু অ্যান অ্যান্ড্রোলজিস্ট, না হলে ইউ হ্যাভ টু গো টু ইনফার্টিলিটি স্পেশালিস্ট, যে আইভিএফ সেন্টার, যেখানে ইনফার্টিলিটি টেস্ট টিউব পেয়ে। তো এটা মানে এই ছোটখাটোর মধ্যে এটাই বুঝতে পারেন যে কার কাছে কবে যেতে হবে। ওকে, সো স্যার অলমোস্ট টাইম আপ, আপনারও এক্সট্রা টাইম আমি নিয়ে নিলাম আবারও। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অ্যাটলিস্ট পেলাম, মানে অনেকটা কষ্ট করে আপনাকে পেয়েছি এটা আমি জানি। সো হোপফুলি আবার আপনার সাথে কোনো একটা অন্য টপিক নিয়ে কথা বলবো। এটা এই রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আপনি বললেন, যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট, এটারও জানার আমার খুবই আগ্রহ আছে। আই হোপ আমাদের দর্শকদেরও খুব আগ্রহ আছে, যে জিম আমিও করি, সেখানে গিয়ে একটা সাপ্লিমেন্ট দিয়ে দেয়, বাট সাপ্লিমেন্ট আর ওষুধ, এটা যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, কারণ ওখানে ওরা যারা আছে এমবিবিএস ডক্টর নয় বা এমডি ডাক্তার নয়, স্পেশালিস্ট না ওরা না। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আবারও আপনাকে, আপনি আসলেন আমাদের দর্শকদের এত সুন্দর একটা সেক্স নিয়ে কথা বললেন, যেটা সবাই সবসময় বলে আর সেক্স নিয়ে কথা বলা যায় না, একটা হাস্যাস ব্যাপার থাকেই। সো থ্যাংক ইউ সো মাচ। সেটা এটা যদি আমরা বুঝি তাহলে দেখবেন অনেক সমস্যাই মিটে যায়, তাই না? একদম একদম, মানে ওটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ, হিউম্যান লাইফ, এটা অনেকে বুঝতে, মানে মা বাবার সাথে, এই যে এখন যে আপনি বললেন ইউনিভার্সিটি, এটা খুব ভালো লাগে আমার, যে সেক্স ইউনিভার্সিটি, আমাদের টাইমেও কোনো ইউনিভার্সিটি খুব একটা তখন ছিল না, যদিও থাকতো ফোন, মানে ফোনের অ্যাক্সেসটা ছিল না, এখন তো একটা টাচ মারলে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। আমাদেরও পড়ে জানতে হয়েছে, আপনি যে অনেক টার্মস গুলো বললেন, হাইপার অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার, আপনারা এখন জানছেন, আপনারাও যখন পড়াশোনা করেছেন তখনও ছিল না। ডেফিনেটলি এত টার্মস আসছে, মানে আমি যখন কাউন্সিলিং করি আমাকে ওই জন্য সেক্স নিয়ে পড়তে হয়েছে, যে অনেকে জিজ্ঞেস করেছে কতগুলো সেক্সের পজিশন আছে, অনেস্টলি আই ওয়াজ অলসো নট অ্যাওয়্যার যে এত সেক্সের পজিশন, নাম জানা, কিঙ্ক ব্যাপারগুলো জানা, যে তার কেউ কারো ইউরিন খাচ্ছে, কাপলরা ইউরিন খেতেও পছন্দ করছে, এই যে কিঙ্কের একটা ব্যাপার আছে, মানে সেক্সুয়ালের পার্ট। সো এটা নিয়েও আশা করি স্যার একদিন আপনার সাথে আরেকটা লাইভ করলে মানে অ্যাটলিস্ট দর্শকদের কাছে ক্লিয়ার হবে যে কি হতে পারে। মানে আমি যখন পড়েছি আমার মা বলে এগুলোকে আবার হয় নাকি, মানে এটাও একটা কোয়েশ্চেন মার্ক আমার কাছেও ছিল, মার কাছে তো আরোই ছিল। সো আশা করি আমাদের দর্শকদের খুব ভালো লাগলো এই এপিসোডটা। আপনি স্যারের ইউটিউব লিংক পিন কমেন্টে দিয়ে দেবো, স্যারের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারও আমি পিন কমেন্টে দিয়ে দেবো, যারা যোগাযোগ করতে চান ডেফিনেটলি স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার একটু এক্সট্রা টাইম নিয়ে নিলাম ইন্টারনেট ইস্যুর জন্য। সো আশা করি সবার খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, ভালো রাখবেন।